সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজনে। আপনারা জানেন এই আয়োজনে আমরা আমাদের এই স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাই এবং আরও আমন্ত্রিত সাংবাদিকদের কে আমরা ডাকি আমাদের লিঙ্ক স্টুডিওতে, যারা প্রশ্ন করেন বিশেষ অতিথিকে। সাধারণের প্রশ্ন নিয়ে এই আয়োজনের নাম। আমরা মাত্র বসন্ত শেষ করলাম, ভালোবাসা দিবসও শেষ করলাম এবং বাংলাদেশের রাজনীতিতে এখন একটু বন্ধু বন্ধু হাওয়া। এই সময় আজকে আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি তিনি সব রাজনৈতিক দলের বন্ধু ছিলেন অথবা আছেন, অথবা কি অবস্থায় আছেন সেসব জানবো। আমাদের সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমেদ আছেন, তিনি বর্তমানে স্থায়ী কমিটির সদস্য বিএনপি। আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, যিনি মওদুদ আহমেদকে প্রশ্ন করবেন। দর্শক, আপনারাও আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের এই স্টুডিওতে। আমাদের শিরোনামটি তুমি বন্ধু কেমন বন্ধু। আপনি রাজনীতির কেমন বন্ধু স্যার? রাজনীতিটা তাহলে আগে রাজনীতির কথা বলতে হয়। রাজনীতিটা হলো একটা ইমোশন, একটা আবেগ। এটা কারোর মধ্যে বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে। কারোর মধ্যে একটা কমিটমেন্ট জন্মায় যে আশেপাশে যারা আছে, গরিব দুঃখী মানুষ বা যারা অবহেলিত, তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা এবং তাদের সঙ্গে তাদের যে বক্তব্য আছে সেগুলো তুলে ধরার একটা আবেগের সৃষ্টি হয় মনের মধ্যে। এবং এটা এই এই থেকেই বলা যেতে পারে যে আমরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা ইমোশনালি ইনভলভ। তাহলে আপনি রাজনীতির একজন ইমোশনাল বন্ধু, রাজনৈতিক দলের আপনি, মানে আমি ছোট করে যদি সাংবাদিকতার ভাষায় বলি, রাজনীতির একজন ইমোশনাল বন্ধু ব্যারিস্টার মওদুদ আহমেদ, যার বেশি দিন ইমোশনটা এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তাই তো? এটা আসলে দলের দোষ না বা ব্যারিস্টার মওদুদ আহমেদেরও দোষ না, এটা একেবারে পার্সোনাল, একেবারে ব্যক্তিগত ইমোশন, মানুষের মানে যে আবেগ, যে তার মানে আসলে দায়িত্বটা তার, যে আপনাকে বন্ধু বলে কাছে টেনে নিবে, দায়িত্বটা তার। জানবে যে মওদুদ আহমেদ বেশিক্ষণ থাকবে না, সুতরাং মানে আমি আপনাকে বন্ধু হিসেবে নিতে চাইলে এই দায়িত্ব নিয়েই নিব আপনাকে। এবং এতদিন পর্যন্ত কি তাই হয়েছে ব্যারিস্টার মওদুদ আহমেদ? একেবারে বঙ্গবন্ধু থেকে যদি শুরু করি, আমি এই আপনার 52 থেকে মাঝখানের অতখানি সময়কার মানে মুখস্থ হয়তো পড়া জায়গা থেকে বলতে হবে, আর তারপরেও পড়া জায়গা থেকে, কিন্তু আমি যদি একটু বঙ্গবন্ধু থেকে এই পর্যন্ত বলি, তাইলে আসলে ওই দায়িত্বটা আপনি রাজনীতিবিদদের উপরেই দিচ্ছেন, যারা আপনাকে নিয়েছে, বিভিন্ন সময়ে পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাদেরই দোষ। এটা মওদুদ আহমেদ দোষ নয়, যেহেতু আপনি একজন ইমোশনাল বন্ধু, তাই কি? অনেকটা তাই। ব্যারিস্টারি করে কেন তেমন কোনো কিছু করার হয়তো নাই, কিন্তু রাজনীতি করে কিছু করার আছে, সেই তাগিদটা আপনি বোধ করেছিলেন। কিন্তু আপনি বলেছেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, অ্যাজ এ ব্যারিস্টার আপনি তখন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছেন। তার মানে আওয়ামী লীগের সঙ্গে আপনার ওই যে কি বললেন, হৃদয়ের বন্ধনটা নাই, কখনোই নাই। হৃদয়ের বন্ধনটা ছিল না আওয়ামী লীগের সঙ্গে। আচ্ছা, কখনোই ছিল না। তবে যেহেতু বঙ্গবন্ধুর অন্য কোনো রাজনৈতিক দল, মানে ধরেন আপনি জাতীয় পার্টি বিএনপির সঙ্গে তো এখন আছেনই, পরবর্তীতে স্যার এখনই তো, মানে আমরা তো এখন কথা বলছি, আওয়ামী লীগ এক্সপেরিয়েন্স করেছেন, বিএনপি করছেন, এই কথাটা পরিষ্কার হতো। জি স্যার। না, আমি বলছি যে স্যার, তাহলে হৃদয়ের টান কি কারোর সাথে, মানে একটা খুব শক্ত হৃদয়ের টান কোন একটি রাজনৈতিক দলের সাথে কি হয়েছে? দেশের মানুষ, আচ্ছা, মানুষের জন্য কিছু করা। কিন্তু রাজনীতিবিদরাই তো লয়ালিটির কথা বলে, মানে আদর্শের কথা বলে, রাজনৈতিক আদর্শের কথা বলে, যেই মানুষের সামনে গিয়ে আপনারা ভোটটা চান, তাদের কাছে তো কিন্তু এটা অনেক সময় মওদুদ আহমেদ প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে কোন আদর্শের কথা শুনবো? একটু আগে, কয়দিন আগে এটা শুনে আসছি, আজকে এটা শুনছি, আর কয়দিন পরে কি শুনবো তা জানি না। সেখানে কি, মানে তাহলে কি এটা মানুষের দোষ নাকি মওদুদ আহমেদের দোষ, নাকি লয়ালিটি ইত্যাদি এগুলো বলে কিছু নাই রাজনীতিতে? এখানে শোনেন, দেশ স্বাধীন হওয়ার আগে একরকমের রাজনীতি, দেশ স্বাধীন হওয়ার পরে দেশ গঠন করার রাজনীতি। এটা তো আর সেই যে 71 সালে যুদ্ধের রাজনীতি না। যুদ্ধ তো শেষ হয়েছে, আমরা বিজয় লাভ করেছি এবং আমি তো অত্যন্ত সক্রিয় ভূমিকা তখন পালন করেছিলাম। যাই হোক, কিন্তু যে স্বাধীনতার পরে কজটা কি হলো? আগে তো কজ ছিল
একটা কজ ছিল, দেশকে স্বাধীন করব, একটা স্বপ্ন, একটা আশা। সেই থেকেই তো এই যে আগরতলা ষড়যন্ত্রের মামলায় জড়িত হওয়া, তারপরে বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, মানে বিনা শর্তে, মানে ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন প্রত্যাহার করে নেওয়া হলো, ঢাকায় যে বিরাট গণ অভ্যুত্থান হলো, আমার চোখের সামনে সব দেখা। জনাব তোফায়েল আহমেদ তখন মানে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের। তো এই সময়কালে যে একটা ইনভলভমেন্ট হয়ে গেল, এবং 11 মাস মামলা চলল। আমি তো জুনিয়র লয়ার, কিন্তু আমি কোঅর্ডিনেশন করার ব্যাপারে আমি একটা ভূমিকা পালন করেছিলাম। এখানে লোকালি আমাদের জাতীয়ভাবে আব্দুল সালাম, ফরিদপুরের খুব নামকরা ফৌজদারি আইনজীবী, উনি লিড করলেন, একটা টিম করলাম আমরা। আর ওখান থেকে ইয়েকে আমরা, টমাস উইলিয়ামসকে, ওনাকে আমরা এঙ্গেজ করে আনলাম। অনেক কাহিনী আছে এর মধ্যে। শুধু এটুই যে ওই আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে আমাদের, কারণ তখন সংবাদপত্রে সব প্রচার করা দেওয়া হতো, তো দেশের মানুষের কাছে তখন প্রতিভাত হলো যে এদেরকে মানে বিচার করছে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য, কেন তারা পূর্ব পাকিস্তানের স্বার্থ রক্ষা করার জন্য আন্দোলন করছে বা কোনো কাজ স্যার, আপনি করছে। একটা জায়গায় বললেন যে দেশ স্বাধীন হওয়ার আগের একটা প্রেক্ষাপট একরকম, এবং সেই সময় আপনি বঙ্গবন্ধুর সাথে জড়িয়ে গেলেন। ভেতর থেকে আদর্শিকভাবে আওয়ামী লীগের সঙ্গে না থাকলেও পরবর্তীতে কাজ করতে গিয়ে আপনি জড়িয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে। উনি আমাকে পার্সোনালি, উনি তো আমাকে যখন বের হবার আগে ক্যান্টনমেন্টের একটা বাড়িতে ওনাকে রাখা হয়েছিল। উনি আমাকে বললেন যে আমি বেরোবার পরে আমার সঙ্গে কিন্তু থাকতে হবে, অ্যান্ড আই প্রমিস হিম। সেই জন্য আমি ওনার বলতে পারেন যে রাজনৈতিক সচিব বা একান্ত সচিব বা ওই যে সবচেয়ে কাছের মানুষ, যে মোটামুটি কাছের মানুষ ছিলেন। আপনার বঙ্গবন্ধুর পেছনে পেছনে আপনাকে দেখা যেত। এখন বঙ্গবন্ধুর সন্তানরা এখন আমার গাড়িতে আমি চালাতাম, উনি আমার পাশে বসতেন, এর কোনো সম্পর্ক ছিল। জি, তারপরে যখন নাকি ৭৪-এ ধরেন আপনার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা হলো, এবং হ্যাঁ বলছি, তো সেইটা তখন মানুষের কোনো মামলা হয়নি, না, মানে কনস্পিরেসি, আপনি বিদেশিদের সঙ্গে এক হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়ে হচ্ছে, এবং তারপরে আপনার শ্বশুর মানে জসীমউদ্দিন বঙ্গবন্ধুর কাছে গিয়ে আপনার ফাইলটা দেখিয়েছে। সত্য কথাটা স্যার আমরা পড়েছি, আপনি এবার বলা উচিত, স্যার সত্য কথা নিশ্চয়ই বলবেন, আপনি বইতে অনেক সত্য কথা বলেন। বলি যে স্বাধীনতার পরে, তারপরে আমি বঙ্গবন্ধুর সঙ্গে জড়িতই ছিলাম, ব্যক্তিগত পর্যায়ে ওনার সঙ্গে ছিলাম। কিন্তু যখন প্রশ্ন আসলো যে দুর্ভিক্ষ হলো ৭৪ সালে, আমার নিজের চোখে দেখা এই ফুটপাতে মৃতদেহ, এগুলো আমরা তখন একটা কমিটি, রক্ষী বাহিনীর অত্যাচার এবং নির্যাতন, এটা বাংলাদেশের মানুষ, এখন যারা ইয়াং তারা হয়তো জানে না, কিন্তু এটা বিরাট একটা সাংঘাতিক রকমের অভিশাপ হিসেবে এসেছিল। এইসব কর্ম দেখে আমরা কিছু মানুষ, এনায়েতুল্লাহ খান ছিল, কবি সেকান্দার আবু জাফর ছিলেন, আমাদের দিনাজপুরের আমাদের হাফিজ সাহেব ছিলেন, আমরা একটা কমিটি ফর সিভিল লিবার্টিজ অ্যান্ড লিগ্যাল এইড করেছিলাম। আমি তার সেক্রেটারি ছিলাম। আমরা তখন আমাদের মূল দায়িত্ব ছিল যে রাজবন্দীদেরকে, বিশেষ করে তখন জাসদের নেতারা বেশি ছিল, তারপরেও মতিন, ওয়াহিদুর রহমান কমিউনিস্ট যারা লিডার ছিল তারাও, আমি তাদের জন্য সুপ্রিম কোর্টে আমি অন্তত 500 রিট করেছিলাম তখন, কমপক্ষে, আমার এখন সংখ্যা বলতে পারবো না। এই সব কিছু মিলিয়ে তখন অনেক দূরে সরে গেলাম, অনেক দূরে সরে গেলাম। তারপরে আমরা মানে আপনি কি স্যার মানে বঙ্গবন্ধুর থেকে সরে গেলেন, মানে আপনি কি কনস্পিরেসির শিকার নাকি কনস্পিরেসির মধ্যে ছিলেন, কোনটা বলবেন? হচ্ছে কি আমি বলি যে আমি তো অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যারা আওয়ামী লীগ অনেক দিন যাবৎ করছে, তাদের মধ্যে যারা তরুণ নেতারা ছিলেন, নাম বলতে চাই না, আমি তাদের সঙ্গে কোনো প্রতিযোগিতায় যেতে চাইনি। হ্যাঁ, সেই জন্য আমি ধীরে ধীরে আমার প্রফেশনে চলে আসলাম, আমার প্র্যাকটিসে চলে আসলাম, এবং আমাদের মধ্যে কোনো তার জন্য কোনো রকমের বঙ্গবন্ধুর সঙ্গে আমার কোনো মানে তেমন কোনো মানে সংঘাত বা দ্বন্দ্ব কিছুই ছিল না। আমি নিজের থেকেই
সম্মান রক্ষা করার জন্য আমি দূরে সরে এসেছি। সেটাই স্যার, যে যখন নাকি বলছেন যে 74-এ যখন নাকি যে এরকম একটি মামলা, মানে ধরেন আমি যখন মওদুদ আহমেদের জীবন বৃত্তান্ত পড়তে যাই স্যার, তখন অনেক আমার সময় বিরুদ্ধে তো খটকা কোনো লাগে। মামলা দেয়নি, এটা আচ্ছা, স্পষ্ট করা দরকার। দেয়ার ওয়াজ নো কেস এগেইনস্ট মি। আচ্ছা, আমাকে তো কিছু কিছু ডকুমেন্ট পাওয়া গেছিল না বা না কোনো না না, কিছু? এগুলো একদম একদম মিথ্যা কথা। আচ্ছা, যেটা সত্য সেটা শুনতে হবে। যেটা অন রেকর্ড, আমার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 3 আন্ডারে ডিটেনশন অর্ডার দিয়ে আমাকে ডিটেন করে রাখা হয়েছিল। That's কারণটা all. কিছু স্যার? কারণ সেটা কি তো ছিল? আমি কি কারণটা কি ছিল সেটা তো আমি বলি না। এই যে এখন যে আমরা আপনি তো দুইটা কারণ বলেন, যে পাকিস্তান, আমি হয় দূরে সরে গিয়েছিলাম, কনস্পিরেসির মধ্যে আমি পড়েছিলাম, বলবো অথবা কনস্পিরেসি করেছিলাম, দুইটার একটা হতে পারে। কারণ হলো এই যে তখনকার সরকারকে বোঝানো হয়েছিল, হয়তো ভুল বোঝানো হয়েছিল, যে যখন দুর্ভিক্ষ হলো, তারপরে যখন আর শেষোক্ত যখন এই 4th অ্যামেন্ডমেন্ট হলো, ওয়ান পার্টি হয়ে গেল, তখন তো আমাদের আমরা অ্যাকচুয়ালি টার্গেট হয়ে গেলাম, আমি এনায়েতুল্লাহ খান। আমরা তো আমাকে তো যেদিন ইমার্জেন্সি ঘোষণা করা হলো, এই 29শে ডিসেম্বর 1974 সালে, তারপরের দিনই আমাকে অ্যারেস্ট করা হয় আমার বাড়ি থেকে, এবং কোনো অভিযোগ ছিল না, না, কোনো তারপর লিখিত অভিযোগ ছিল তারপরে না। তো সুতরাং এই যে জসীমউদ্দিনের কথাটা বললেন জি যে স্যার। রাষ্ট্রদ্রোহিতা, ইট ইজ নট কারেক্ট। আচ্ছা, আমরা আমরা আসলে পড়েছি, এটা আপনি এখন পরিষ্কার করলেন। আমার সহকর্মী আশিস সৈকত আছেন, অনেকক্ষণ আছেন স্টুডিওতে বসে। আশিস দা, অনেক প্রশ্ন আছে নিশ্চয়ই। এটা মওদুদ ভাই কেমন লাগে যে এখন যে জায়গায় উনি আছেন, বা 74-এর পর থেকে উনি যে জায়গাটায় অবস্থান করছেন, সেটি কিন্তু একটি বিপরীত জায়গা। মানে উনি যে আকাঙ্ক্ষা লালন করেছেন 52-তে, বা উনি যে আকাঙ্ক্ষা লালন করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, আগরতলা ষড়যন্ত্র মামলার উনি আসামি ছিলেন, মানে আসামি ছিলাম না, আচ্ছা, না, উনি আইনজীবী লড়েছেন, আইনি আইনি লড়াই লড়াইটা লড়েছেন, করেছেন। জি, বঙ্গবন্ধুর গাড়ি উনি চালিয়েছে পাশে বসিয়ে বঙ্গবন্ধুকে, মানে সেই যে সেই স্পিরিটটা কিন্তু ছিল বাংলাদেশ। তো সেই বাংলাদেশের যারা বিরোধী, যারা 71 সালে মওদুদ আহমেদকে পেলে হয়তো হত্যা করতেন, তাদের সঙ্গে নিয়ে এখনো মওদুদ ভাইকে রাজনীতি করতে হবে কেন? উনি কি ছিলেন না বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? আমি এই প্রশ্নটা নেই আশিস সৈকত, তাদের সঙ্গে কেন মওদুদ আহমেদকে রাজনীতি করতে হবে, এটা আশিস সৈকতের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন। তার সঙ্গে আপনি যুক্ত করেছেন যে অনেক সময় আপনি অনেক আশা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হন, তারপরে আর বেশিক্ষণ ভালো লাগে না, আপনি তো ইমোশনাল বন্ধু। তো এখানে আসলে এখানে কিন্তু আপনি অনেক দিন ধরেই আছেন, মানে স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দলের সঙ্গে না, মানুষের সঙ্গে। কিন্তু যেই দলের তো একটা পরিচয় লাগে, সেটা তা না হলে তো আপনার মওদুদ আহমেদ তো শুধু রাজনীতিবিদ বলতাম, কোনো নাম, কোনো বিএনপির উপদেষ্টা ইত্যাদি কিছুই বলতাম না। রাজনীতি লাগে বলে আপনি যাচ্ছেন, এবং এখন আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, বাংলাদেশ বিরোধী যারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপনার ইমোশনটা একটু বেশি দিন বোধহয় টিকলো না। আমার নিজের সক্রিয়তা আমি সবসময় বজায় রেখেছি। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে বিশেষ করে যখন দেশে একদলীয় শাসন হলো, আমি কখনোই নিজেকে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারিনি। দ্যাট ওয়াজ, আই থিঙ্ক, দি ব্রেকিং পয়েন্ট। ওই পয়েন্টেই তো আর হলো না। সুতরাং আমি অথচ আমার মানুষের জন্য কিছু করার, কিছু দেশের মানুষের জন্য, যাদের জন্য আমরা বসবাস করি, যাদের জন্য আমরা বেঁচে আছি, তাদের জন্য কিছু করার এই যে আগ্রহ, এই যে অনুপ্রেরণা, এটা যেটাকে আমি বলেছি আবেগ, সেটা করতে হয়েছে তখন ঘটনাক্রমে। ইফ ইউ থিঙ্ক অফ ইট, যে একদল হয়ে গেছে, তো সেখানে আমরা যারা সচেতন নাগরিক, আমাদের কি করণীয় ছিল তখন? তো সেজন্য অথচ আমাকে তো, যদি আমি রাজনীতি করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, আমাকে তো একটি মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে জড়িত থাকতে হবে। এবং একদলীয় শাসন মানতে পারেননি স্যার, এবং সে কারণেই আপনি শিফট করেছেন। তারপরে জিয়ার শাসনটাকে আমরা কিভাবে মানে কি নামে বিশেষায়িত করব? আর এরশাদ, স্বৈরাচারী এরশাদ, এটাকে আমি এখন একটু অ্যামেন্ড করে অন্যভাবে বলতে পারি কি, মানে এরশাদের শাসন আমলটাকে তো আমরা স্বৈরাচারী আমলই বলি। রাইট,
কিন্তু আমি বলি কিন্তু তাহলে আপনি তো আমি বলি সেখানেও ছিলেন। সেই সেই স্বৈরাচারকে নিয়েই তো এখন আবার ঘর সংসার করছে জি, মানে ঘর রাজনৈতিক সংসারটা তো দলগুলো। আপনি আগে করে Yeah, আসছেন। আমি যে yeah. আপনাকে সামনে পেয়েছি, আপনাকে এই প্রশ্নটা না জিজ্ঞেস না করি না, তার you আপনি have to go back. অবশ্যই আমি গো ব্যাক। আপনি একদলীয় শাসন মানতে পারেননি, জিয়াউর রহমানের সঙ্গে Right. গেলেন, জিয়াউর রহমানের সঙ্গে আবার জিয়াউর রহমানকে মানতে পারেননি, সামরিক ইত্যাদি নানান কিছু না না, সে গেছেন। কথা আমি বলি নাই। না না না, না তাহলে তাহলে জিয়াউর জিয়াউর, রহমান সাহেবের সময় তো আমি তো এই বাংলাদেশ জি জাতীয়তাবাদী দলের গঠন প্রক্রিয়া আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং এর গঠনতন্ত্র, এর ঘোষণাপত্র, শহীদ জিয়া ওনার যখন আবির্ভাব হলো, আপনারা তো অনেকে জানেন না জি স্যার, সেগুলো, আমরা ছোট। তখন তো বিরাট একটা শূন্যতা, রাজনীতিতে একটা শূন্যতা বিরাজ করছিল এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং যাতে সকলে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তার একটা পরিবেশ সৃষ্টি করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, একেবারে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিলেন। এই কথাগুলো তো পজিটিভ কথা, এগুলো তো অস্বীকার করা যাবে না, এগুলো তো অস্বীকার করা যাবে না। সুতরাং কেন আমি যদি দেশ স্বাধীন করার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যদিও মানে বন্দুক নিয়ে যুদ্ধ করিনি, কিন্তু তার চেয়েতেও মানে কম ভূমিকা ছিল না। মানে যুদ্ধটা তো খালি সম্মুখ যুদ্ধ নয়, নানান রকমের। কিন্তু তখন তা কি কজটা কি, তখন কজ হলো যে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং একটা সাংবিধানিক সরকার আনতে হবে এবং যত শিগগির সম্ভব এই মার্শাল ল উইথড্র করা হবে। মার্শাল ল জিনিসটা খুব খারাপ। সেই জন্য যখন উনি আমাকে প্রথমে যখন বলেছিলেন যে আপনি সরকারে আসেন, তখন আমি বলেছিলাম যে আমি সরকারে তখনই আসবো যখন আমি জানবো যে আমি কিছু করতে পারবো। আপনি যদি বলেন যে আপনি সংবিধান ফিরিয়ে দেবেন এবং এই সব কিছু চেঞ্জ করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন, আফটার অল দ্য ফ্যাক্ট ইজ যে উনি তখন ক্ষমতায় ছিলেন, এটা আমাদেরকে এই বাস্তবতা বুঝতে হবে এবং তার সঙ্গে কাজ করেই আমরা তো কিছুটা সফল তো হয়েছিলাম। আমরা তো গণতন্ত্র ফিরে এনেছিলাম এবং বহুদলীয় গণতন্ত্র এবং এই আওয়ামী লীগের আবার আবির্ভাবও হয়েছে তখন এবং সবাই মিলে। মানে তার মানে আমি যদি আপনার এটা মেনে নেই, ইতিহাস যদি আমি মেনে নেই, তাইলে বলতে হবে যে সফল হয়েছিলেন। সফল হওয়ার পরে যখন নাকি আবার আমাকে তো শহীদ জিয়া, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল গঙ্গার পানির হিসা নিয়ে। যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা, আমি যেহেতু শহীদ জিয়ার খুব কাছের লোক ছিল, একজন মুক্তিযোদ্ধা ছিলাম, তাদের একটা প্রক্রিয়াই ছিল আমাকে কি করে শহীদ জিয়া থেকে দূরে সরানো যায় এবং শেষ পর্যন্ত তারা সফল হলো। তারা এই শহীদ জিয়া আমাকে ডেকে, আমি প্রথমে দিল্লি গেলাম, নেপালে গেলাম গঙ্গার পানির ইয়ের ব্যাপারে। যাই হোক, সেখানে তার মানে স্যার স্বাধীনতা বিরোধীরা সফল হয়েছিল, মানে শহীদ জিয়ার দল থেকে আপনাকে একটু দূরে সরাতে। শহীদ জিয়ার দলে তো তাহলে তাদের পুনরুত্থান হলো নিশ্চয়ই, বা তাদের প্রতিস্থাপন হলো। কিন্তু তারাও তো আর টিকতে পারলো না। শহীদ জিয়ার মৃত্যুর পরে তারা চেষ্টা করেছিল, তখনও চেষ্টা করেছে, তারা সেটা সফল হয় না। তাহলে শহীদ জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন কিছুদিন, আপনাকে না, উনি তো উনি চেয়েছিলেন সকল রাজনৈতিক দল, আগে তো যে সংবিধানে, আমাদের অরিজিনাল সংবিধানে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, সংবিধানেই ছিল, কিন্তু সেটা তিনি তুলে দিলেন যাতে করে সত্যিকার অর্থে গণতন্ত্র মানেটা কি যে সবাই মতামত দিতে পারবে, সবাই তাদের রাজনীতি করতে পারবে। এই স্বাধীনতাটা দেওয়ার জন্যই তিনি সকলকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। তার ফলে একজন তুখোর রাজনীতিবিদ বা একজন তুখোর ব্যারিস্টারের কাছে জিজ্ঞেস করি, অথবা একজন ইমোশনাল মানুষের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে গণতন্ত্র মানে সব ইনক্লুসিভনেস, সকল রাজনৈতিক দল সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সবাইকে স্পেস দিতে হবে, দেশকে যারা অস্বীকার করেছে তাদেরকেও, সেইটা কতখানি গণতন্ত্র? আমি স্যার শিখতে চাই। দেশটাকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে, অস্বীকার নয়, দেশের বিরুদ্ধে, মানে দেশটা যাতে না হয় সেজন্যই তারা ষড়যন্ত্র করেছে, তারা 30 লক্ষ শহীদের জন্য দায়ী। না, এটা তো সবাই বলে, এটা তো
বলে, কিন্তু সত্য কথাটা হলো এই যে তাদের তো বিচার করলেন না। আচ্ছা, বিচার কেন করলেন না? কেউ তারা যদি যারা স্যার বিচার না করলেও না, মানে রাজনীতির নামে তাদেরকে আমরা বুকে টেনে নিব, না একজন কেন বিচার নেব? করেনি বলে আমি বুকে কেন টেনে নেব? নিব? আপনি তো না এই যে ইমোশনাল। না, মোটেও জি, না, মোটেও না। এটা হলো যে আপনার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে রাজনীতি করা। একটি নির্বাচন হলো 1979-এ, পার্লামেন্টের নির্বাচন হলো। সেখানে যারা নির্বাচিত হয়ে আসলেন, উনি তাদের সঙ্গে পরামর্শ করে কি বলে না, শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করলেন। এখন স্যার আমার প্রশ্নটা কিন্তু জবাব দিলেন না। না কোন আমি বলেছি যে স্যার এটা গণতন্ত্র নাকি? দেশ বিরোধী যারা, তাদেরকেও রাজনীতির ইনক্লুসিভনেস বা গণতন্ত্রের নামে তাদেরকে নিয়ে রাজনীতি না, করা, তাহলে যদি যারা দেশের বিরুদ্ধে থাকে, তাদেরকে যারা যদি সরাসরি যুদ্ধ করেছে, যেটা না মানে না গোটা না এগুলো এই ব্যাপারে মানবতা দেখেছে। এই ব্যাপারে আমি আপনিও ইমোশনাল হয়ে না, যাচ্ছেন আমি এখন। মোটেও ইমোশনাল না স্যার। আমি ফ্যাক্ট নিয়ে, আমি তো আর যুদ্ধের সময় আমি ছিলাম না। বলছি, আমি 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 এটার আমরা জানি, আমি আমরা এটার উত্তর দিচ্ছি। জি, এখন কি অবস্থা আছে? এখনো তো স্বাধীনতা বিরোধীদের সংগঠন, এখনো তো একটা জীবন্ত সংগঠন, তাদেরকে তো ব্যান করা হয়নি। তো 72 থেকে 75 সালে তো আইনটা করা হয়েছিল। এই যে আজকে যে যুদ্ধ অপরাধীদের বিচারের যে ট্রাইব্যুনাল দেখছেন, এটা তো 1973-তে করা। তার মানে ব্যান তাহলে করা হয়নি। আইনটারই তখনই তো যদি এখানে তো কত হলো যে লক্ষ লক্ষ লোক জড়িত ছিল না, কোটি কয়েক মানুষ জড়িত ছিল। এদেরকে নিশ্চয়ই ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থা, ট্রায়াল করে শাস্তির ব্যবস্থা করতে তখনো পারত। পর্যন্ত তো স্যার আপনি বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন, না, যতদূর আমি জানি। না, 72, 73, 74 বঙ্গবন্ধুর সঙ্গেই ওগুলো ছিলেন। না করে, ওইটা না করে উনি তো নিজে বরং তখন তো ব্যারিস্টার উনি তো মওদুদ কোনো উনি- উপদেশ দেন নাই উনি তো নিশ্চয়ই। উনি খুব উদার মানুষ ছিলেন। আচ্ছা, সেই জন্য উনি এনাদের অনেককে সাহায্য করেছেন, জেলখানে রেখেছেন, আবার খাওয়াও পাঠিয়েছেন, জি। এরকমও উদাহরণ তার মানে আছে। এই উদারতাটাকে তো আবার ক্ষণে ক্ষণে আপনারা তার অযোগ্যতাও বলছেন, এবং সেটার সুযোগ নিয়ে আবার বলছেন যে, বলার চেষ্টা করছে যে বিচারটা করা হয়নি, তখন আইনের মধ্যে নেওয়া হয়নি। না, এই এটা কি প্রশ্নের উত্তর কিছু পরবর্তীকালে কিছু রাজনৈতিক দলকে তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য কি এটা তাদের নো, তাদেরকে জি, টু অ্যালাউ এভরিওয়ান টু ডু পলিটিক্স ইন দ্য কান্ট্রি। আচ্ছা, মানে এটা কি বঙ্গবন্ধুই করেছেন বলবেন আপনি? আমি মনে করি আচ্ছা, উনি সেটাই চেয়েছিলেন। আচ্ছা, নাহলে তো উনি তাদেরকে এক্সক্লুড করে দিতে পারতেন। ওদের দল ওদেরকে কি বলে না, বিচার করে ওদের শাস্তির ব্যবস্থা করে ওদেরকে তখনই তার একটা ফয়সলা করতে পারতেন। আচ্ছা, কিন্তু আমি নিজে মনে করি যে বঙ্গবন্ধু সেভাবে চিন্তা করেন নাই। আচ্ছা, করলে তো তিনি তাদের বিচারের ব্যবস্থা করতেন। আচ্ছা, অন দ্য কন্ট্রারি, আমাদের কাছে অনেক মানে তথ্য আছে যে তিনি এত উদার ছিলেন, আমি নাম বলতে চাই না। একজন খুব নামকরা যুদ্ধাপরাধী বেরিয়ে আসার পরে তাকে একটা ভোক্সল গাড়ি, তখন প্রগতি চট্টগ্রামে অ্যাসেম্বল করতো, একটা গাড়ি পর্যন্ত দিয়েছিলেন। আচ্ছা, সুতরাং ওনার সময়ে উনি যদি এই ব্যবস্থাটা উনি সেভাবে চিন্তা করেন নাই, তিনিও নিশ্চয়ই চিন্তা করেছেন, যার জন্য উনি ইসলামাবাদে পাকিস্তানে গেলেন কেন? জি, উনি কি বলে না, জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে দেখা করতে ওই ইসলামিক কনফারেন্সে গেলেন কেন? তারপরে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে দাওয়াত দিয়ে আনলেন কেন? আচ্ছা। দ্য ম্যান হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ব্রেকআপ অফ দিস ম্যাসাকার ছিল জুলফিকার তার আলী মানে ভুট্টো। আপনার দল, এখনকার দল বিএনপি, তারা কি এখন সেটাকে, বঙ্গবন্ধুর এই বিচার না করাটাকে উদারতা হিসেবেই দেখেন, এবং বঙ্গবন্ধুর উদারতার সুফল তারা নিচ্ছে বা আপনারা নিচ্ছেন? তারা পেয়েছিল তখন পেয়েছিল, তারা পেয়েছিল। এখনো কি পাচ্ছে না? এখনো তো কিছু কিছু সরকারই তো জি, দিচ্ছে, সরকার বিচার জি, করছেন, কিন্তু জি, অ্যাট দ্য সেম টাইম সরকার তো তাদেরকে রাজনীতি করতে দিচ্ছেন। বিরতির পরে ফিরছি, থাকুন এটি নিজের সঙ্গেই। শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে মুখোমুখি আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমাদের আজকের শিরোনাম তুমি বন্ধু কেমন বন্ধু, রাজনীতির এই বন্ধু বা বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের সকল বড় রাজনৈতিক দলের বন্ধু ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। জনগণের বন্ধু তো অবশ্যই সঙ্গে আছেন আমাদের আরেক সাংবাদিক বন্ধু আশিস সৈকত আমাদের লিঙ্ক স্টুডিওতে, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাদের সঙ্গে একটু সরাসরি আছেন, ফোনে আছেন। আমি একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি, নূর মোহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ইয়ারের ছাত্র। ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে আমার প্রশ্ন যে বিএনপি সবসময় দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যেহেতু জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, এটা তারা সবসময় দাবি করে। তো এরকম একটি দল কিভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি জামাতের সাথে যে সম্পৃক্ততা আষ্টে পৃষ্ঠে, এটা তারা কিভাবে সমর্থন করে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিবেন আশিস সৈকত, কিছু যোগ করবেন মনে হচ্ছে। না, মওদুদ ভাই যেটা বলছিলেন যে জিয়াউর রহমানের সঙ্গে তার যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা, সম্ভবত সেই সংকট থেকে মওদুদ ভাই এখনও রেহাই পাচ্ছেন না। সেই সংকট হয়তো এখনও তাকে তাড়া করে ফেরে তার দলে, এটা আমাদের বাইরে থেকে মনে হয়। কিন্তু এই যে জিয়াউর রহমান যে একজন স্বাধীনতার পক্ষের লোক ছিলেন, যখন আপনি তার সঙ্গে ছিলেন এবং তিনি যখন এই যে যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া, তখন কি এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আপনার কোনো মতবিরোধ হয়েছিল কিনা? এটার উত্তরে এই কথা বলবো যে মতবিরোধ প্রকাশ্যে হয় নাই, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই হয়েছে। কিন্তু তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন নেতা, তার তো কিছুটা প্রেরোগেটিভ ছিল যেটা সবসময় থাকে। সেজন্য এটা উত্তরটা ঠিক এইভাবেই বলতে চাই, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা দিতে চাই। কোন পয়েন্টে স্যার মতবিরোধ? মানে আলাপ আলোচনা হয়েছে, প্রকাশ্যে হয়নি, সেটা তো না, এই যে মানে আপনি কি যুদ্ধাপরাধীদের ফিরিয়ে না আনার ব্যাপারে ছিলেন, পক্ষে ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আমার ব্যক্তিগত মত ছিল, কিন্তু এটা তো আমি প্রকাশ করতে, অনেক কথা যেমন এখন আমরা তো প্রকাশ্যে বলতে পারি না, বলার ইচ্ছা কিন্তু থাকলেও বইতে পারি লেখেন না। স্যার। আমার বইতে লিখেছি স্যার, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমার সব পুরো মুখস্থ নাই, কিন্তু আমার যতটুকু আমি চেষ্টা করি সবসময় সাংবাদিকতার কারণে ফলো করি, আমি কোথাও কিন্তু এই জায়গাটা পাইনি। স্যার, একটু কাইন্ডলি বলবেন কোথায় লিখেছেন? এটা চলমান ইতিহাসে চলমান ইতিহাসে আছে যে আপনার দ্বিমত ছিল যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার ব্যাপারে। আপনি কি স্যার বই নিয়ে কখনো, এই যে বইয়ে সত্য কথা লেখেন নাকি এখানে সত্য কথা বলেন? এটা বই লিখতে, যারাই বই লেখে, যে কোনো জেনুইন অথর, তাদেরকে মনের কথাটাই লিখতে হয়। তারা মিথ্যা কথা লিখতে পারে না, মানে কারণ বিবেক অ্যালাউ করে না। বই যদি আপনাকে লিখতে হয়, যদি সত্যিকার অর্থে একটা তত্ত্বভিত্তিক, একটা বস্তুনিষ্ঠ বই লিখতে চান, সে বই লিখতে গেলে তখন আপনাকে সব কিছু বলতে হয়। তবে একেবারে 100% বলা সম্ভবপর হয় না, নানা কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে সম্ভবপর হয়। যতটুকু পারা যায়। আপনি কতখানি তোপের মুখে পড়েন বইয়ে সত্য কথা লেখার কারণে? কেন, আমার তো একবার বই বেরোলো, তখন তো আমার বিরুদ্ধে মিছিল করা হলো, আমার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো, আমাদের দলীয় লোকরাই করেছেন। ভুল বুঝে বইটা না পড়ে, বইটা যদি পুরোটা পড়তো তাহলে দেখতো যে কি বলে না, কোনো কিছুই এমন কিছু লিখে নাই যে তারা অনুতপ বা তারা ক্ষুব্ধ হবে। কিন্তু বই না পড়ে প্রতিক্রিয়া করে, জানিয়েছে। সেই জন্য পরে তারা বুঝতেও পেরেছে যে ইট ওয়াজ নট রাইট, দে ডিড নট ডু দ্য রাইট থিং। এটা সামান্য একটি অংশ। যাই হোক, আমি ওই প্রশ্নের উত্তরে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় উনি প্রশ্নটা করেছিলেন যে যুদ্ধাপরাধীদের সঙ্গে যখন নাকি রাজনীতি করে, তখন এটা আপনি কিভাবে, এই ধরেন 2017 সালে এসে যদি এখন আমি যে 1975 সালের কথা, 76 সালের কথা যদি চিন্তা করি, সেটা ঠিক হবে না। তখনকার প্রেক্ষাপটে অবস্থাটা কী রকম ছিল সেটা দেখতে হবে, সেটা বিবেচনায় এনে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন বলে আমি মনে করি। এখানে বলার দরকার যে, কারণ এটা তো আমি বলবো, এটা আমার হয়তো কিছুটা দুর্বলতা হতে পারে। আমরা তো অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। আমি নিজের কথা বলছি যে অনেক যেটা মনের ইচ্ছা সেটা হয়তো পূরণ করতে পারি নাই,
সেটা পূরণ করার জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করতে পারি নাই। তবে এ কথাটা সত্য যে সকল রাজনৈতিক দলই কিছু কিছু মানুষ আছেন যারা, এখন তো রাজনীতিবিদদের সংখ্যা একেবারেই কমে গেছে, একেবারে নাই বললেই চলে। রাজনীতি এখন দুর্বৃত্তায়নে পরিণত হতে চলেছে। এটা এটা আমার একটা খুব মনের একটা দুঃখের কথা বললাম যে এই এত বছর দেশের সঙ্গে সম্পৃক্ত থেকে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এখন এই শেষ বয়সে এসে যে এরকম একটা পরিস্থিতি দেখব, এটা কল্পনাও করতে পারিনি। আজকে রিগ্রেট করেন? এখন রিগ্রেট করেন যে কেন রাজনীতি না, করলাম, রিগ্রেট এরকম করি না। এরকম একটি রাজনীতি করলাম, বারবার করে ইমোশনালি চেঞ্জ করলাম, এটা হচ্ছে না, না, এই এটা মতের সঙ্গে regret মিলছে করবো, না আরেক regret জায়গায়। করি, no, কিন্তু no। দুর্বৃত্তায়ন শব্দটি আপনি এই বেলায় এসে বলছেন, আগে জানলে হয়তো করতেন না, নাকি আপনি না। আপনি যদি আগে বুঝতে পারতেন এই রাজনীতি প্রশ্ন করতেন? তো নিশ্চয়ই, প্রশ্ন তো এই প্রশ্ন তো এখন বারবার মনের মধ্যে জেগে উঠছে যে আমরা কি বাংলাদেশ এই জন্য স্বাধীন করেছিলাম? আমরা কি এই যে এখন যে বর্তমানে যে অবস্থা আছে, প্রত্যেকে জানে যে দেশে গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা নেই, রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা নেই। এবং এটা এই যে আজকে অব্যাহতভাবে 7টা বছর যে আমাদের কেটে গেল, এই শুরু হয়েছিল 2007-2008 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে। এটা এটা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাচ্ছি, আমার তো মানে বলতেই হয় যে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে 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 সংসদ গণতন্ত্রের মানে মূল কেন্দ্রবিন্দু হওয়ার কথা, সেই সংকট কীভাবে চলছে আমরা তো সবাই জানি এগুলো। সুতরাং এই অবস্থা থেকে কি করে এখন আমরা বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় সেটার উপর আমাদের বেশি জোর দেওয়া দরকার। যে শহীদ জিয়া কি করলেন বা জেনারেল এরশাদ কি করলেন, তার চাইতে বড় যে সংকট এখন আমাদের, সেই সংকট থেকে আমরা কি করে মুক্ত হতে পারি। মানে আপনি রাজনীতির দুর্বৃত্তায়নের জন্য নিয়ে যে মন্তব্যটি করলেন, এটা মানে এই এক্সট্রিম মন্তব্যটা বিশেষ করে এই 2008 থেকে এই সময় পর্যন্ত উপরে হতাশা থেকে করেছেন। এই যে যেমন এখনকার সময়টার এই যে উপরে নির্বাচনগুলো আপনি দেখেন না, এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্যার নির্বাচন নিয়ে কথা বলবো, কিন্তু আমি জাস্ট একটু এই জায়গায় একটু আপনাকে জানতে চাই যে এই রাজনীতির দুর্বৃত্তায়ন, সেটা আপনি সেটা আমি কোন সেন্সে বলেছি বলি, এটা কোন সেন্সে বলেছি বা সামথিং একটু এটা অন্যরকম এই সে সেন্সে বলেছেন বলেছি যে স্যার আমার প্রশ্নটা হলো যে না না এটার উত্তর দেওয়া দরকার। দুর্বৃত্তায়ন বলতে আমি কি বুঝাই? আমি এইটুকু বুঝাই যে এখন রাজনীতিবিদদের হাতে রাজনীতি, সত্যিকারের রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নেই। ক্রমশ এটা 2-4 জন আছেন যারা আছেন, প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দল নেত্রী আছেন, বারো অনেকে আছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অর্থ এবং কি বলে না শক্তি, বেশি শক্তি, এগুলো এখন ডমিনেন্ট ফ্যাক্টরস হয়ে গেছে রাজনীতিতে। এটাকে আমি দুর্বৃত্তায়ন বলেছেন। কিন্তু আপনি তো স্যার এখনো আপনি একজন অ্যাক্টিভ রাজনীতিবিদ। আমরা শুরুতে বলছিলাম যে কয়েকজন হাতে গোনা যে কয়েকজন আছে তার মধ্যে মওদুদ আহমেদ একজন। আপনি এখনো রাজনীতিতে আছেন, আবার বলছেন দুর্বৃত্তায়নের মধ্যে। সেই দুর্বৃত্তায়ন হয়তো ঠেকাতে পারেননি, কিন্তু এমন বন্ধু, আমরা বলছি তুমি বন্ধু এমন বন্ধু, মানে মওদুদ আহমেদ রাজনীতির এমন বন্ধু, এমন বন্ধুদের অবদান কতটুকু দুর্বৃত্তায়নের জন্য? এটা আমি বলবো যে রাজনীতিবিদরা এর সঙ্গে জড়িত না, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করে। এটা এসে গেছে এখন। আপনি যদি অ্যানালাইজ করেন যে পার্লামেন্টে কারা এসছেন, কারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, আপনি দেখবেন যে অনেক ভালো ভালো মানুষও এসছেন, এটা ঠিক, এবং অনেক তরুণরা এসছেন। কিন্তু এই পার্লামেন্ট তো জনগণের প্রতিনিধিত্ব করছে না এই জন্য যে এটা আপনিও জানেন, আমরা যেমন বলতে আমাদের লজ্জা করে, কিন্তু এটা বলা উচিত যে 153টি আসনে অর্থাৎ 5 কোটি ভোটার ভোট কেন্দ্রে যেতে হয় নাই। ভোটারদেরকে, নাগরিকদেরকে ভোটবিহীন মানে ডিফ্র্যাঞ্চাইজ করা হয়েছে। যেই অভিযোগটা এরশাদের বিরুদ্ধে ছিল, যে এমনভাবে ওই যে 88 সালে নির্বাচন যখন উনি করলেন, আমরা করলাম। স্যার এখানে ওইখানেও কি আপনাদের কোনো অবদান নাই, বা ব্যক্তি মওদুদ বা রাজনীতিবিদ মওদুদের কি কোনো অবদান নাই যে 153টি ভোট কেন্দ্রে মানে আসনের জন্য ভোটারদেরকে ভোট দিতেই হয় নাই, এমনিতেই হয়ে গেছে, অটো নির্বাচিত হয়ে গেছে, সেখানে আপনার কি কোনো অবদান আছে বলে আপনি মনে করেন?
না আমাদের কেন, এটা তো হলো যে কোশ্চেন অফ মানে কনস্টিটিউশন। নির্বাচনটা তো একটা প্রতিযোগিতা, নির্বাচন করতে হয়, সেখানে আপনি যদি আগেই সেই নির্বাচনটা তো হয় নাই। জি সংবিধানে যে নির্বাচনের কথা বলা হয়েছে স্যার, এটা কি সেই নির্বাচন হয় না। আইনের মারপেচে আমি আপনার সঙ্গে পারবো না, আপনি না। বলেছেন হয় নাই, হ্যাঁ। অথবা অন্য দিক থেকে বলা হয় আপনারা করেন নাই, আপনারা হ্যাঁ, অংশ ওরা নেন, বলে আপনারা অংশ নেন নাই, তাহলে আমরা কোনটা বলবো? তাহলে যে 2006-07 সালে কি হয়েছিল? জি 2006-07 সালে 11ই জানুয়ারিতে কি ঘটেছিল? কেন জরুরি আইন ঘোষণা করে এই সেনা সমর্থিত একটি উপদেষ্টা মানে মধ্যবর্তী সরকার বা যে নির্দলীয় সরকার গঠন করে? তখন দ্য বিগিনিং তখনই তো তখন কি ছিল স্ট্যান্ড? আওয়ামী লীগ 24 জানুয়ারি তো নির্বাচন নির্ধারিত ছিল, তার আগে 168টা 80টা নিশ্চয়ই ঠিক করে বলতে দেবেন দেন আমাকে। জি, না, স্যার। নির্বাচনের আগে 26শে ডিসেম্বরে আওয়ামী লীগ 300 আসনেই তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এটা হলো হিস্টোরিক্যালি ট্রু। জি 2 তারিখে ঠিক যেদিন উইথড্র করার দিন, আগের দিন ওনারা দে ডিসাইডেড নট টু টেক পার্ট ইন দ্য ইলেকশন। তারপরে কি হয়েছিল দেশে? তারপরে তো যেই সারা ঢাকা শহরে তখন কি বলে না যে উত্তাল, যে কি বলে না ভাঙচুর, কত কিছু, যে নির্বাচন করতে দেওয়া যাবে না, আচ্ছা দেওয়া হবে না। কিন্তু সেই ক্ষেত্র থেকে আমরা এক সাইড দিয়ে বললে হবে না, বোথ সাইডস এর কথা বলতে তার হবে। মানে আসলে আবার একটু Both রিফ্রেশ sides এর করে কথা দিই, বলতে হবে। জনগণের মনে একটু রিফ্রেশ করিয়ে দিই। ঠিক সেই সময়কারই ঘটনাটি, রাজনৈতিক ঘটনাটির জাস্ট উল্টো দিক হয়ে আপনারা একটু রিপিট করতে চেষ্টা করেছিলেন যে নির্বাচনে যাবেন না, এবং আমরা ভেবেছি, একইভাবে আমরা ঠিক কখনো একই ভাবি রকমের নাই, ঘটনা ঘটবে। আমরা কখনো ভাবি নাই যে দেশে একটা একদলীয় নির্বাচন হবে। আচ্ছা, অথবা আপনারা কখন কখনো ভাবি নাই। আপনারা আমরা ভেবেছি যে আমরা যখন বললাম, আমরা ভেবেছি সরকার আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, একটা সংলাপে আসবেন এবং একটা রিজনেবল একটা নিউট্রাল একটা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে একটা নির্বাচন কিভাবে করা যায় আচ্ছা, সেটা ব্যবস্থা মানে করবেন। আওয়ামী লীগের স্ট্র্যাটেজিতেই আপনারা ওই না, বাড়িয়েছিলেন। আওয়ামী লীগ যেটা করেছিল আওয়ামী লীগ 2006 আওয়ামী লীগ একটু বেশি ভায়োলেন্ট ছিল, আমরা অতটা ভায়োলেন্ট হতে পারেনি, এই কারণে আপনারা অকৃতকার্য হয়েছেন, এবং সেটা বলতে সংসদ এখন সেটার মানে খেসারত এখন সংসদে দিতে হচ্ছে। আশিস সৈকত ভাই, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বললেন, আসলে এই কথাটি কিন্তু আমরা আসলে গত 25-30 বছর ধরেই শুনি, দুর্বৃত্তায়ন। কিন্তু এখন কিন্তু এটা নতুন কিছু না, নতুন শব্দ না, কিন্তু নতুন শব্দ কিন্তু একটা যুক্ত হয়েছে, বিশেষত 2014 সালের এবং 15 সালের পর যে রাজনীতির নামে যে সহিংসতা, রাজনীতির নামে যে সন্ত্রাসী ঘটনা, মানুষ পুড়িয়ে মারা, এর পরে কিন্তু আমি শুধু যারা বিএনপি বা জামাত যারাই আন্দোলনটি ডেকেছিল আমি শুধু তাদের কথা বলছি না, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা রাজনীতি নিয়ে একটা ভীতিকর পরিস্থিতিও তৈরি হয়েছে। রাজনৈতিক আন্দোলনের নামে মানুষ কিন্তু এখন ভয় পায়। রাজনৈতিক আন্দোলন মানে যে একটা মানুষের আন্দোলন, গণ আন্দোলন, সেই জায়গাটা থেকে কিন্তু মানুষকে সরিয়ে দিয়েছে। কারণ ওই 3 মাসে 4 মাসে কী হয়েছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, রাস্তায় আমরা বেরোতাম কাজ করতে, রাতের বেলা পুড়িয়ে অঙ্গার বাড়িতে যাবে না ফিরে যাব, সেই স্বস্তির জায়গাটা ছিল না। সেই জায়গা কিন্তু রাজনীতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের শুধুমাত্র যদি বলি যে দুর্বৃত্তায়ন তা না, এখন কিন্তু এটা সন্ত্রাসীকরণ, মানুষ কিন্তু এখন ভয় পেয়ে যাচ্ছে। শুধু বিএনপি না, আমার তো মনে হয় যে আওয়ামী লীগও যদি এখন বিরোধী দলে গিয়ে একটি রাজনৈতিক এরকম অবরোধ বা হরতাল ডাকে, মানুষ আর সেটি অ্যাকসেপ্ট করবে কিনা, মানে সেই জায়গাটা যদি একটু মদত ভাই একটু সেই জায়গাটা যদি একটু বলেন। আমি বলি এটা ভেরি গুড কোয়েশ্চেন। কথা হলো যে আমাদেরকে উই হ্যাভ টু সার্চ আওয়ার ওন সোল, যে এসব কথার উত্তর দেওয়ার জন্য। কারণ বিবেক বলে তো একটা জিনিস আছে, ঠিক আছে, ইটস অল রাইট যে এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে করা হয়, যেটা ইউ হ্যাভ মেনশন, কিন্তু এটা তো বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, সামগ্রিকভাবে জিনিসটাকে দেখতে হবে। এবং আমাদের ইতিহাসের যে রাজনীতির চর্চা এই গত 40-42 বছর যাবৎ যে চর্চা হয়েছে, এখানে তো কোনো রাজনীতির চর্চা হয় নাই সত্যিকার অর্থে। এবং গণতন্ত্র মানে কি, গণতান্ত্রিক চর্চা, সেই চর্চাটা তো হয় নাই। আমাদেরকে কিছুটা দোষারোপ করতে পারে, নিশ্চয়ই পারে। আমি আপনাকে এই প্রশ্নই করতাম যে আপনি এখনো একজন রাজনীতিবিদ, আমরা কিন্তু কথাটা তো সত্য যে আমরা এই চর্চা আমরা
গণতন্ত্রের কোনো চর্চা আমরা করি নাই। আর এখন তো একেবারেই বন্ধ। যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই যে দুর্বৃত্তায়নের কথা যেটা বলছে, দুর্বৃত্তায়নের মধ্যে এটাও আসে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। দুর্বৃত্তায়নটা কি? আপনি স্টেট মেশিনারিকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলার পর মামলা দিলেন। ওনাদের সমস্ত 7,000 8,000 মামলা প্রত্যাহার করে নেওয়া হলো, আমাদের একটা মামলা প্রত্যাহার করা হলো না। এটা কি অবিচার হলো না? এটা কি রুল অফ ল হলো? সুতরাং এইগুলো কতগুলো কথা, মানে এগুলো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। আমরা যদি আমাদেরকে, এবং আমি আবারও বলছি যে আমাদেরকে উইল হ্যাভ টু লুক ফরওয়ার্ড নাও, আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। সামনের অনেক কিছু নিয়ে আমাদের প্রশ্ন আছে। রুল অফ ল এর কথা বললেন বিবেক বলে একটা ব্যাপার আছে। রাজনীতিতে কি বিবেকের কোনো স্থান আছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত আপনার অভিজ্ঞতায়? আমি বলি যে বিবেক তো অবশ্যই আছে, কিন্তু তার চর্চাটা আমরা করি না। সে করতে আমরা ব্যর্থ হয়েছি। আপনি করেছেন? আপনি ব্যক্তি মওদুদ আহমেদ একজন রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক দলের সঙ্গে আমরা বলছি যে বিভিন্ন দলের সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব, অথবা কার সাথে শত্রুতা, কার সাথে বন্ধুত্ব অনেক সময় বোঝা যায় না। এটা কি স্যার বিবেক? এটা কি রাজনীতির বোঝা না যাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো যে, শোনেন, এই যে রাজনৈতিক দল, আমার জানি আমার বিরুদ্ধে হলো যে আমি একবার কি বলে না, জাতীয় পার্টি করেছি, আবার বিএনপি করে বিএনপিতে ফিরে গেছি। I never deny it. Show me one politician of this subcontinent who did not have to change the party because the party derailed. পার্টি ডিরেল করে গেছে, পার্টি আদর্শ থেকে দূরে সরে গেছে, তখন তারা সরে গেছে, তারা অন্য দল করেছে। ইন্ডিয়াতে, আমাদের দেশেও বলেন না একজন রাজনীতিবিদের কথা, দল বদল করলে কি গ্ল্যামার বাড়ে? না, গ্ল্যামার না, রাজনীতিতে গ্ল্যামার বাড়ে। আর এমন একটা ভাব যে এই বোধহয় যে এই আজকে এটা করছি কালকে এটা করছি, সেটা নয়। স্ট্রেট কথা যে নিশ্চয়ই আমি তো সেটা অস্বীকার করি না, এবং আমি গৌরব বোধ করি যে আমি এই সরকারের থেকে, তাদের সঙ্গে থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি যে দেশের কিছু মানুষের কিছু উপকার করতে। এবং যেসব লিগ্যাল রিফর্মস আনা হয়েছে, এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, যে সিভিল প্রসিজার কোড ড্রাস্টিক্যালি করে অ্যামেন্ড করে আমরা অনেকগুলো নতুন রিফর্ম এনেছি। ল্যান্ড ম্যানেজমেন্ট, এখন আপনি যান যে জমি কিনতে বিক্রি করতে, এখন আগে প্রায় 70% মামলা হতো এই জমি সংক্রান্ত, এখন এটা ড্রাস্টিক্যালি কমে গেছে। কারণ এই যে সেল এগ্রিমেন্ট, এখন আগে কোনো ব্যবস্থা ছিল না। একটা জমি আপনি 5 জনের কাছে বিক্রি করার অঙ্গীকার করে টাকা গ্রহণ করতে পারতেন, এখন সেটা টোটালি বন্ধ। এখন ওটাকে আপনাকে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করলে, যেমন এই যে আপনার এই যে মানে যখন কেউ মারা যায় ফ্যামিলিতে, তার যে কি বলে না পার্টিশন স্যুট, এগুলো এখন সব কিছু রিজলভ করে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কেউ বলে না, নোবডি সেজ দিস। এটাই আমার যেমন আমি তো বলি, অথবা বলাতে পারেননি ব্যক্তিগতভাবে, মানে ব্যক্তিগতভাবে আমার অনেক ব্যর্থতা আছে, কিন্তু কিছু কিছু সফলতা আছে। জি স্যার, এটাই মানে ওই যে দুর্ভাগ্যের জায়গাটা। আসলে আমরা রাজনীতিবিদদের মন নিয়ে আমরা নাড়াচাড়া করি, আমরা মানুষের যেই জনমানুষ বা জনগণ, যাদের কথা আপনারা বারবার দোহাই দিয়ে বলেন জনগণ এটা চাইছে, ওই জনগণের মনটা আমরা আসলে অতটা প্রশস্ত করতে পারেন নাই আপনারা যারা রাজনীতি করেন। সুতরাং ভবিষ্যতের জন্য রাজনীতিটাকে অনেকখানি আপনারা হতাশার মতো জায়গায় রেখে যাচ্ছেন। স্যার, আপনি লুক ফরওয়ার্ড বলছেন যে ঠিক আছে আমরা সামনে দেখব নির্বাচন। স্যার, সামনে কিছু নতুন নির্বাচন কমিশনার বা কমিশন গঠিত হলো, প্রধান নির্বাচন কমিশনার নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে যদি নির্বাচনে অংশ না নেন, তাহলে ওই যে আরপি অনুযায়ী আসলে বিএনপি আর থাকে না। বিষয়টা তো অনেক দূরের ব্যাপার। এমন তো না যে গভর্নমেন্ট 2 মাস পরে নির্বাচন দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে আমি মনে করি আর কি, যে নির্বাচন কমিশন ধরে নিলাম ফর আর্গুমেন্ট সেক, যে এই নির্বাচন কমিশনকে মেনে নিয়ে আমরা তো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি, দেখার জন্য যে এই নির্বাচন কমিশনের পারফরমেন্সটা কিরকম। আপনারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন এই নতুন নির্বাচন কমিশনের নেতৃত্বে, তাদেরকে তাহলে তো এক অর্থে তো আপনারা মেনেই নিয়েছেন স্যার। এখানেই প্রশ্ন হলো
ওটার চেয়ে অনেক গভীর প্রশ্ন হলো, যেটা আমরা চিন্তা করি না। দুটো জিনিস, একটা হলো রাজনৈতিক পরিবেশ, আমাকে মিটিং করতে দেবেন না, সভা করতে দেবেন না, একটা একটা মৌন মিছিল করতে দেবেন না আমাকে। আমি সঙ্গে আনি নাই, আমার নিজের উপজেলায় সম্মেলন করব, শান্তিপূর্ণ সম্মেলন। যে অনুমতি নিতে হলো, আগে ওসি সাহেবই বলে দিতেন যে আপনারা করেন, এখন এটা ডিসি সাহেবের কাছে পাওয়ারটা চলে গেছে। তো আমার নির্বাচনী এলাকা তো অনেক দূরে, আর ডিসি সাহেবের অফিস আরও দূরে। তারপরে যাই হোক, একটা অনুমতি শেষ পর্যন্ত দিয়েছেন, কিন্তু ঘরের মধ্যে, কিন্তু তার মধ্যে 9টা শর্ত জুড়ে দিয়েছেন যে কোনো মিছিল করা যাবে না। আরে একটা রাজনৈতিক দলের সম্মেলন হবে, কর্মীরা আসবে, কর্মীরা মিছিল করে আসবে, এটা তো স্বাভাবিক জিনিস, কিন্তু ওটা করা যাবে না। তো এই ধরনের পরিবেশে নির্বাচন কমিশন যত শক্তিশালী করেন না কেন, যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে, তাহলে সেই নির্বাচন কমিশন কোনোদিনই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। স্যার, সহায়ক সরকার কি বলছেন আপনারা? তাহলে নির্বাচনকালীন সহায়ক সরকার, একটা সহায়ক সরকার বলতে আমরা এটাই বোঝাই, আমরা একটা রূপরেখা দেব, আমরা কাজ করছি ওটার উপরে। আমরা এমন কিন্তু জনগণ কিন্তু এক ধরনের স্বস্তি পেয়েছে যখন নাকি আপনারা সংজ্ঞাটা পাল্টে দিলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার। সুতরাং ওই তত্ত্বাবধায়ক শব্দটি থেকে আপনারা একটু সরে এসেছেন, তাই ইন সাবস্টেন্স দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, ইন সাবস্টেন্স দেয়ার ইজ নো ডিফারেন্স। সহায়ক সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটার হয়তো ইয়েটা একটু চেঞ্জ হতে পারে, আপনার কাঠামোটা চেঞ্জ হতে পারে, কিন্তু মূল যে বিষয় সেটা হলো যে আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচনে সকল ভোটাররা নির্ভয়ে, তারা কোনো রকমের ভয় ভীতি ছাড়া। আমার মতো অনেক দুষ্ট লোকেরা আপনারা যখন নাম বদলেছেন, ওই যে তত্ত্বাবধায়ক থেকে সহায়ক সরকারটা বলা শুরু করেছেন, আমার মতো অনেক দুর্মুখ আছে, তারা অনেকে বলছে যে নির্বাচনে সহায়তা করবে, নির্বাচন জিতিয়ে দিতে সহায়তা করবে, সেই সরকারকে আপনারা সহায়ক বলবেন কেন? নট এট অল, এটা কতটা কারেক্ট নয়। আমি তো বলেছি আমার মতো দুষ্ট লোকেরা বলছে। না, দুষ্ট লোকেরা তো অনেক কিছুই বলে, কিন্তু কথা হলো সত্য যে আজকে যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, যদি গণতান্ত্রিক চর্চাকে ফিরিয়ে আনতে চাই, আমি মনে করি বর্তমান সরকারের উচিত হবে, তারা চালালেন তো 5 বছর চালিয়েছেন, 3 বছর চলে গেল, আরও 2 বছর যাবে। বর্তমান সরকারের উচিত হবে উদ্যোগ গ্রহণ করে, তারা যে এই যে কালিমা, শোনেন, উন্নয়ন এক জিনিস আর সভ্যতা আরেক জিনিস। উন্নয়ন এক জিনিস আর সুশাসন আরেক জিনিস। সুশাসনের ক্ষেত্রে তারা মোটেও সফল হয় নাই। তারা উন্নয়নের কথা বলে এই কথাটাকে আড়াল করতে চাচ্ছেন, কিন্তু আজকে তাদের উচিত হবে, আমি মনে করি বর্তমান সরকারের উচিত হবে যে বর্তমান প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করে, তার উচিত হবে তার এই যে 10 বছর তো ওনারা দেশ চালালেন, এমন একটা ব্যবস্থা করা যাতে, ঠিক আছে, তারপরে হয়তো ফ্রি ইলেকশন হলে ওনারাই হয়তো নির্বাচিত হতে পারেন তো, দে ক্যান কাম ব্যাক টু দ্য গভর্নমেন্ট। কিন্তু আমরা একটা দেশের মানুষ একটা সুযোগ চায়, সরকার, দেশের মানুষ কোন সরকারের, এই বর্তমান সরকারের পরিবর্তন চায় কি চায় না, এই নির্বাচনে এই ধরনের একটা নির্বাচন হওয়া উচিত, যাতে করে সকলে গিয়ে। অনেক সুইট করে বলেছেন, অনেক সুন্দর করে, আপনার ডেলিভারিটা অনেক মানে মজার, অনেক করে বলেন, অনেক দিন তো চালালেন, মানে এটা ঠিক পরের বাক্যটাই হয়তো যে এরকম হতে যাচ্ছে যে এবার আমাদেরকে একটু সুযোগ দিন, ব্যাপারটা কি ওরকম? সেই সুযোগ পাওয়ার মতন সাংগঠনিক দক্ষতা আমাদেরকে না, দেশের মানুষ তো আর আমরা তো তাদেরকে রিপ্রেজেন্ট 16 কোটি মানুষ তো আর আসলে সরকারে থাকে না, তারা কোনো না কোনো প্রতিনিধি দ্বারা। সেটাই তো আমরা তাদেরকে, আমাদেরকে তারা যাতে সুযোগ পায়, যাকে খুশি তাকে যাতে ভোট দিতে। মানে এখন কি আর দেশের মানুষের প্রতিনিধিরা সুযোগ পাচ্ছে না? মানে দেশের মানুষ সুযোগ পাচ্ছে না? দিস গভর্নমেন্ট হ্যাজ নো অ্যাকাউন্টেবিলিটি, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তার মানে এরা, আপনি বললেন যে উন্নয়ন এক জিনিস আর সুশাসন আরেক জিনিস, আপনি কি এক অর্থে উন্নয়নটাকে এন্ডোর্স করছেন কিনা যে ওয়েল এক ধরনের উন্নয়ন হচ্ছে, সুতরাং বাকিটা হলো লেটস টক অ্যাবাউট সুশাসন? উন্নয়ন তো হতেই থাকবে,
আচ্ছা। কারণ আমাদের 116 কোটি মানুষ, মানুষ আরো বৃদ্ধি পাবে, ইকোনমি এক্সপ্যান্ড করবে। দেখেন না এই যে বাজেট দেখেন কত এখন, জি। বিরাট বাজেট। জি। বঙ্গবন্ধু বাজেট শুরু করেছেন 525 কোটি টাকা দিয়ে, সেটা আর এখন কত? লক্ষ কোটি তাহলে লক্ষ সুতরাং কোটি টাকা। এটা তো ইটস এ নেচার, ইটস এ ন্যাচারাল ওয়েতে দেশের গ্রোথ আসবে, গ্রোথ হবে এবং এটা চলতেই থাকবে। মানে এই উন্নয়নের জন্য আপনি এই এই সরকারকে না, কোনো আমি আসলে উন্নয়ন, আমি উন্নয়নের চাইতে কি তারা রেখে যাচ্ছেন, সুশাসনের কি কি মূল্যবোধ রেখে যাচ্ছেন তাকে বেশি গুরুত্ব দিতে চাই। আচ্ছা। এবং দেশের ইতিহাসও যখন লেখা হবে দেখবেন আমরা আইয়ুব খানকে তার উন্নয়নের জন্য মনে করি না, বাহ। এরশাদ সাহেবকে আমরা মনে করি না। ওনারা অনেক উন্নয়নের কাজ করে গেছেন, শহীদ জিয়া অনেক কাজ করে গেছেন, কিন্তু কে কি রেখে গেলেন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটাই হলো মোর ইম্পর্টেন্ট। বাহ। হোয়াট ভ্যালুজ ইউ লিভ বিহাইন্ড, ওকে, নট হাউ মেনি ইয়ার্স ইউ আর ইন দ্য গভর্নমেন্ট। ওকে, জি ব্যারিস্টার মৌদুদ থাকুন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরছি। দর্শক, আমাদের সঙ্গে আছেন তুমি বন্ধু এমন বন্ধু, রাজনীতির বন্ধু, সকল রাজনৈতিক দলের বন্ধু ব্যারিস্টার মৌদুদ আহমেদ। সাধারণের প্রশ্ন নিয়ে এই আয়োজনে ফিরছি ছোট্ট বিরতির পর। শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। শিরোনাম রেখেছি তুমি বন্ধু এমন বন্ধু, রাজনীতির এই বন্ধুকে আপনারা প্রশ্ন করছেন, আমরা প্রশ্ন করছি, শুনছি তার রাজনৈতিক জীবন। আশিস সৈকত। মজুদ ভাই যেখানে শেষ করলেন, আসলে উন্নয়ন আর গণতন্ত্র পাশাপাশি তো চলতে হবে। যদি পাশাপাশি চলে তাহলে সাস্টেনেবল হবে, ভেরি গুড। নাহলে শুধু উন্নয়ন দিয়ে সুশাসন হবে না, আবার শুধু গণতন্ত্র দিয়ে, শুধু ভোটের রাজনীতি দিয়ে পেটের ক্ষুধা মিটবে না। আই ফুললি এগ্রি উইথ ইউ। না, সেটি একটা মানে আমি যদি একটা বিষয় যদি যে আপনি যে নির্বাচন সহায়ক সরকারের কথা বললেন বা বিএনপি থেকেও বলা হচ্ছে, সেটি কিন্তু গত নির্বাচনে যে নির্বাচনে আপনারা অংশ নেননি, সেই নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটি সরকারের প্রস্তাবনা দিয়েছিলেন যে নির্বাচনকালীন সরকারটি কেমন হতে পারে, যে হোম মিনিস্টার সহ কয়েকটি মন্ত্রণালয় বিএনপিকে উনি প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা নেন, আমরা শেয়ার করে এই নির্বাচনকালীন সরকারটা আমরা সময়টা পার করি। তা আপনারা কি এখন নির্বাচন সহায়ক যে সরকারটি, নির্বাচনকালীন যে সরকারটি, সেটি কি ওই ফর্মুলার সরকারের কথাই ভাবছেন, যেটি দলীয় লোকরা করবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় কিছু লোক এসে সরকার পরিচালনা করবে না, সেটি রাজনীতিবিদরাই করবে? আমরা এটা, থ্যাংক ইউ, আমরা এটা পুরোপুরিভাবে এখনো তৈরি করি নাই। এইটা কাঠামোটা কি হবে, সুতরাং এর দেওয়ার মানে আগে সহায়ক সরকারের আনুষ্ঠানিকভাবে এটা আমাদের দল থেকে দেওয়ার আগে আমার বোধহয় কিছু বলাটা ঠিক হবে না। জি স্যার, আমরা যদি এখন একটু বিএনপির দিকে তাকাই, ধরে নিলাম গণতন্ত্র এবং উন্নয়ন একসঙ্গে দেবার জন্য বিএনপি ইজ দ্য বেস্ট পার্টি। আপনি বিএনপির ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? বিএনপি এখনো আমাদের মতে এখনো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের সংগঠনের কিছুটা দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমাদের জনসমর্থনের কোনো অভাব নেই। আচ্ছা। সুতরাং আমরা মনে করি যে একটা যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, সেখানে হয়তো জনগণ হয়তো আমাদের পক্ষে বেশি ভোট দেবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা সেই ধরনের একটা নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি আমরা হেরেও যাই, আমরা সেই পরাজয় মেনে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি স্যার নেতৃত্বের কথা বলেছি, নিশ্চয়ই চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা চলছে, মামলা নিয়ে মেজর ফখরুল ইসলাম আলমগীর কদিন আগে বললেন যে খালেদা জিয়াকে যদি অ্যারেস্ট করা হয়, তাইলে জেলে যেতে হয়, তাইলে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আপনি কি বলবেন? এটা তো দলের মহাসচিব, তার নিশ্চয়ই তার একটা ভিত্তি আছে বলার, যে আমাদের নেত্রী, যার জন্য যে বারবার আমি বলছিলাম সুশাসনের সঙ্গে পরিবেশের প্রয়োজন। এই যে নির্বাচন কমিশন খুব ভালো, কিন্তু নির্বাচনের পরিবেশ আছে কিনা। আজকে যদি বিরোধী দলের
আমরাই তো প্রধান বিরোধী দল, আমরা পার্লামেন্টে থাকতে নাও পারি, কিন্তু এই বিরোধী দলকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার বা তাকে দুর্বল করে দেওয়ার, তাদের মানে এই যে মামলা, আপনি জানেন আমি তো প্রায় প্রত্যেক সপ্তাহে গিয়ে যেতে হয়, কোর্টে যেতে হয়। এখানে বেগম জিয়ার মতো নেত্রীকে তাকে এত বড় একটা ট্রায়াল ফেস করতে হচ্ছে। মানে আমাদেরকে তো মানে রাজনীতি করার জন্য এমনিতেই সভা সমিতি করতে দেয় না, এমনিতে অনুমতি দেয় না, তারপর আবার এই জেল জুলুম অত্যাচার গুম কী বলে না, এই যে কী বলে না নির্বিচারে বিনা বিচারে হত্যাকাণ্ড এগুলো ঘটছে, এগুলোর জন্য তো পরিবেশটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এখন ইলেকশনের আগে, নির্বাচনের 1 মাস আগে বলেন যে আমরা সব মুক্ত করে দিলাম, সব কিছু হয়ে গেল, এটা তো হবে না। আমাদেরকে উপযুক্ত সময়, পর্যাপ্ত সময় দিতে হবে। এই সময়টা একটা পরিবেশের সময় হতে হবে যেটা সৃষ্টি করতে পারে একমাত্র সরকার। এখন আমাদের ধরেন নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে যদি পুলিশ যায় প্রত্যেক রাত্রে, তাদেরকে ধরে যদি জেলখানে নিয়ে যায়, তো কে কে আমাদের কি বলে না, তার মানে আপনারা যদি ভালোভাবে নির্বাচনে অংশ নিতে পারেন, ভালো শোডাউন, মানে যেটা শব্দটা হয়তো ভুল কিন্তু না রাজনীতির ভাষায় ঠিক আছে, যে অনেক সভা সমিতি ইত্যাদি করতে পারেন, ভালোভাবে নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার ক্রেডিটও নিশ্চয়ই এই সরকারের কাঁধে যাবে। নিশ্চয়ই, জি, আমি তো চাই যে এই সরকার সেই ক্রেডিট নিক। আচ্ছা, মানে এই পরিবেশ সৃষ্টি করে দিক, এই মামলা মকদ্দমা বন্ধ করে দিক। আচ্ছা, আপনারা হয়রানি মিথ্যা মামলা দিয়ে তারপরে যে আমাদেরকে সভা করতে দেয় না, কেন সভা করলে কি আসে যায়? আমরা যদি একটা জনসভা করি তাতে কি গভর্নমেন্টের পতন ঘটবে? আচ্ছা, ঘটার কোনো সম্ভাবনা নাই। আবার একটা ছোট্ট বিরতিতে অনুষ্ঠানের শিরোনামটি তুমি বন্ধু কেমন বন্ধু, আপনি কেমন বন্ধু সেটা পরিষ্কার করে বলেননি, কিন্তু পুরো আলোচনাটার মধ্যে মানুষ হয়তো বুঝে নিবে, এবং বুঝে নেওয়ার আরো একটু সুযোগ থাকছে বিরতির পরে। পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। শিরোনাম রেখেছি তুমি বন্ধু কেমন বন্ধু। লিংক স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, আর স্টুডিওতে আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনি ভাবেন কিনা যে সবসময় তো ব্যারিস্টার মওদুদ আহমেদ থাকবেন না, সেটা আমরা দলেও না থাকতে পারেন, আবার আমরা জানি না, আমরা তো সব বড় বড় মানুষদেরকে আমরা কেউ মানে অমরত্ব নিয়ে আসি নাই। আমি এরকম একটি রুট কথা বলতে চাই না, কিন্তু যারা প্রজ্ঞাবান তারা সবসময় ভবিষ্যৎটা ভেবে যান। আপনি একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে আপনার দলের ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে ভাবছেন? আমি তো মনে করি আমরা এখন একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নাই। কারণ এত হাজার হাজার মামলা, এত আমরা প্রত্যেক আমাদের সিনিয়র সব লিডাররাও কে বলে না, কেউ এমন কেউ নাই যে যার বিরুদ্ধে মামলা নেই। তো এগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে এখন, কিন্তু আমরা আশা করছি যে গণতন্ত্রের একটা পরিবেশ, গণতন্ত্র চর্চা করার একটা পরিবেশ দেশে ফিরে আসবে, এবং এই সরকারের উদ্যোগেই আসতে হবে, কারণ তাদেরকে উদ্যোগটা নিতে হবে। তারা যদি উদ্যোগ না নেন, ওই যে অসীম বললো যে গতবারের যে অফার করা হয়েছিল এটা সেটা ইত্যাদি, এটা লেট আস ফরগেট অ্যাবাউট দ্যাট। কিন্তু ওইটা কি ভুল সিদ্ধান্ত ছিল না? না, মানে আপনি সেটাকে ভুল বলবেন কিনা? জি, আচ্ছা, আপনি থাকলে কি সিদ্ধান্তটা ঠিক হতো বলে মনে হয়? আমি চেষ্টা করতাম, অন্তত হয়তো সাকসেসফুল হতাম কিনা জানি না, তবে চেষ্টা করতাম অবশ্যই। তবে এরকম একটি ভুল সিদ্ধান্তে যেতে হতো না। তবে এটা যেটা বললেন যে বেগম জিয়ার কথাটা বললেন, দেখেন এই গত 7 বছরে আমাদের উপরে কিন্তু প্রচণ্ড আঘাত এসছে, যে আঘাতের পরেও আমরা সংগঠন হিসেবে দুর্বল হতে পারি, কিন্তু জনগণের সমর্থন আমাদের প্রতি রয়ে গেছে। সুতরাং আমরা ওইটার উপরে নির্ভর করে আমরা এখন আমাদের ভবিষ্যতে। জনগণ কি দুর্বলের সঙ্গে থাকে?
জনগণ না, দুর্বল বলতে জনগণ ক্ষমতার সঙ্গে থাকে এটাও সত্য নয়। যদি আচ্ছা। সুযোগ পায়, আমরা অতীতে দেখেছি এই যে গণ অভ্যুত্থান 1969 সালের, এটা তো সরকারের সঙ্গে তো ছিল না। তার মানে দেশের মানুষ। ব্যারিস্টার মওদুদ একজন রাজনীতিবিদের চরিত্র এবং জনগণের চরিত্র একই রকম, মানে সবসময় যে ক্ষমতার সঙ্গে থাকে তাও নয়, তাও আবার নয়। দুর্বলের সঙ্গে থাকে তাও কিন্তু নয়, এই তাও নয়। অবস্থার আমি একটা বলি, এই অবস্থা কিন্তু এর চেয়ে তো খারাপ অবস্থা ছিল আওয়ামী লীগের জি 1968-69 সালে। আমাদের যে অবস্থা, আমাদের তো অন্তত কেউ তো এই যে কতবার কত রিউমার উঠেছে, এই যে কি বলে না, দল ভেঙে যাচ্ছে, এই করছে সে করছে, এটা সেটা, কখনো হবে না কোনো রকমে। আওয়ামী লীগের যেরকম হবে না, স্যার বিএনপি তো সেরকম এখনো হবে এই বয়সে এই রিউমারের নায়ক আপনি হন, কেমন না। লাগে? না, আমি নায়ক হতে চাই না, থ্যাংক ইউ। রিউমারের নায়ক এখনো হন আই হ্যাভ স্যার আপনি? রিফিউজড। আমি আচ্ছা, আমি এই অফার আসে? না, অফার নো জি। নো 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 নো, এগুলো বলাটা ঠিক না। এগুলো আমাদেরকে দুর্বল করার জন্য প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করা হয়। ঘুরে ফিরে যেমন প্রোপাগান্ডা। যেমন আমি তো এই যে বললেন যে আপনি বয়স হয়ে গেছে, এখন কি আমাদের সেই বয়স আছে যে বিদ্রোহ করার বা প্রতিবাদ জানানোর? এখন তো আমাদের কাজ হলো যে যদি মানে কিছু আমাদের অভিজ্ঞতা যদি কিছু কাজে লাগাতে পারি দলের জন্য, সেটাই হবে একমাত্র মানে সম্পদ। স্যার অভিজ্ঞতা কাজে লাগানোর প্ল্যানিং কি আছে? আমরা প্ল্যানিং কি আপনাকে বলে দেবো? আচ্ছা, ঠিক আছে। না, আপনি লিখবেন নিশ্চয়ই, এবং আমরা আমরা সমৃদ্ধ হব। আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদের বই আসলে বাংলাদেশের ইতিহাসের একেবারে কি বলবো, প্রামাণ্য দলিল হিসেবে আমরা মওদুদ আহমেদের বই আমরা পড়ি। স্যার বিএনপির প্রসঙ্গে আরেকটু ছোট্ট প্রশ্ন। তারেক রহমানের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো না, মানে তারেক রহমান প্রকাশ্যে এবং পত্রিকায় উদ্ধৃত আছে যে খালেদা জিয়ার যে বাড়ি নিয়ে যে মামলা, মানে আপনার পরামর্শেই কোর্টে গেছে এবং সে কারণে বাড়িটি হারাতে হয়েছে, তারপর থেকে আপনার সঙ্গে না, তার সম্পর্ক এটা একটু একেবারেই সত্য নয়। এটা পেপারে পেপারে বেরোতে পারে। আমার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। সে তো অ্যাকচুয়ালি আমি তাকে অনেকটা নিজের ছোট ভাইয়ের মতোই মনে করি। আচ্ছা, আর আপনি কি বিএনপির মানে ভবিষ্যৎ নেতৃত্ব তারেকের মধ্যে দেখছেন? আর যে কথাটা বলছিলাম, আপনি যে বেগম জিয়া যদি মানে কারাবন্দী হন, জি, তাতে বিএনপির সমর্থন কমবে না, বিএনপির সমর্থন আরো বেড়ে যাবে। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন খালেদা জিয়া কারাবন্দী হোক? নো, অফকোর্স না। আচ্ছা, মানে কিন্তু সমর্থন হলে তো public দরকার আসলে sentiment ক্ষমতায় তো, আসার জন্য। public- এরশাদও তো মানে যখন বন্দি দশায় তিনি 30টি সিটে জয়লাভ করেছিলেন, সুতরাং এরকম একটি আবারও রাজনীতির ওই যে হিস্ট্রি রিপিট হবে এরকম একটা আশায় আছেন কিনা? আমরা ওই ধরনের কিছু বলি না। আমরা মনে করি যে ন্যাচারাল ওয়েতে রাজনীতির স্বাভাবিক মানে স্রোতধারায়, যে নিয়মে, মানে যেটাকে আমরা নেচার বলি, সেইভাবেই চলুক দেশটা, গণতন্ত্র সেইভাবে বিকশিত হোক, এবং আমরা সকলেই যাতে আজকে কে ক্ষমতায় আছে নাই, আমরা যেতে পারবো কি পারবো না, দিস আর নট ইম্পর্টেন্ট ইস্যুস। ইম্পর্টেন্ট হলো যে আমরা যেই কারণে, আমার খুব ব্যথা লাগে যে যেই কারণে হয়তো আমার এটা অনেক আওয়ামী লীগ লিডারও শেয়ার করবেন, যে আমরা যারা ভাষা আন্দোলন করেছি, যারা স্বাধীন আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, আমাদের জন্য এটা ব্যথা লাগে যে আমরা স্বাধীনতার চেতনা বলি বা মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি, এগুলো নিয়ে আমাদের মধ্যে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা তো ফান্ডামেন্টাল আমাদের সকলের জন্য, যে আমরা একটা 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 সুস্থ গণতন্ত্র, একটা পরিবেশ আমরা দেশে ফিরে এসছে দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। একটা চমৎকার জিনিস যে অনেক কিছু নিয়ে অনেক কিছুর বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় যেন দেশ যায়। সম্প্রতি একটি বিতর্ক কিন্তু বাংলাদেশে চলছে, সেটি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে কি হয়নি সেই বিতর্ক, এবং কানাডার কোর্ট সেখানে বলে দিয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার আগে স্যার আমি একটু আপনার দু একটি মন্তব্য আমি যদি একটু পড়ে শোনাই। 2013 সালের 2 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে আপনি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণ সরকারের মূল উদ্দেশ্য ছিল না, তাদের মূল উদ্দেশ্য ছিল 2400 কোটি টাকার ঘুষ।
তিনি বলেন, মানে মওদুদ আহমেদ বলেন, যত কিছুই করুক এই সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না, নাম ফলক না লাগানো হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমেদ এই কথা বলেন। পদ্মা সেতু উত্তর স্যার 38 ভাগ হয়ে গেছে, আপনার অনুভূতি কি এখন? আমি মনে করি যে এখানে আমি যে বক্তব্যটা রেখেছি এই যে পলিটিক্যাল বক্তব্য, আচ্ছা, পলিটিক্যাল। আমরা অনেক সময় অনেক কথা বলি, রাজনৈতিক কারণে বলি, কিন্তু এখনকার প্রেক্ষাপটে বলবো যে পদ্মা সেতুর কাজ তো এগিয়ে চলেছে, এটা তো বাস্তব, আমি তো এটাকে অস্বীকার করতে পারবো না। সুতরাং এবং সরকারের যে সিদ্ধান্ত যে নিজের অর্থে তারা করবেন, কিন্তু এর মাঝখানে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন থেকে যাবে। পদ্মা সেতু হয়তো হয়ে যাবে, কিন্তু এই যে পদ্মা সেতু করার ব্যাপারে বা এখনও যে পদ্ধতি করছে, এখানে দুর্নীতি কতটুকু হয়েছে, এবং এখানে এই যে উইদাউট বিশ্বব্যাংকের সঙ্গে দুর্নীতিটা বলছেন না, না বিশ্বব্যাংকের কথা বলছি না, আমরা তো এখন নিজের টাকা করছি, নিজের টাকার দুর্নীতি নিয়ে নিজের অর্থে। সুতরাং এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সুতরাং প্রচণ্ড সুযোগ রয়েছে দুর্নীতি করার। এই যে হাজার হাজার কোটি টাকা খরচ হবে, সরকার কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। এটাও কি স্যার পলিটিক্যাল কমেন্ট নাকি, যে 3 বছর পরে আবারও আমি যদি আপনাকে শোতে ডাকি তখন বলবেন না 2017 সালের অত তারিখে? আপনাকে ইন্টারভিউতে বলছি, এটা তো পাবলিক মিটিংয়ে বলছি না। আচ্ছা, এই কথাটা এটা হলো যে এটা তো পাবলিক স্টেটমেন্ট এক জিনিস, আর আপনার সঙ্গে কথা বলা আরেক জিনিস। আমি তো এখানে আমাকে একটা ট্র্যাকের মধ্যে থেকে কথা বলতে হবে। সেখানে আপনি যে এখন যে পদ্মা সেতু নিয়ে যে কথাবার্তা উঠেছে, এটা আমি অনেকটা বলবো, অনেকটা মানে যেটা বললাম যে অনেক দুর্নীতি হয়েছে এই নিজস্ব টাকায় এটা করতে গিয়ে। ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে যদি করা হতো হয়তো সেটা সুযোগ কম হতো, কারণ ওদের কনসালটেন্টরা সবসময় সুপারভাইজ করতো এবং দেখতো, কিন্তু এখানে তো সেই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল বলে আমার মনে নাই। মানে আমাদের লোকেরাই করছে, আমাদের ইঞ্জিনিয়ার করছে, চাইনিজ সাপোর্ট নিচ্ছে বা অন্যান্য দেশের সাপোর্ট নিয়ে করছে। সেই জন্য এখানে আমাদের দাবি হবে, সরকার উচিত হবে এটা জনগণকে জানানো, যেটা কিভাবে করা হচ্ছে, এর অর্থায়ন কিভাবে করা হচ্ছে, এবং এই অর্থায়নে মানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এরকম একটি দুর্নীতির প্রশ্ন তুলে, দুর্নীতি হতে পারে সেই রকম একটি প্রশ্ন তুলে বাংলাদেশকে যে হিউমিলেট করলো, বা বাংলাদেশে, আপনিও তো বাংলাদেশের একজন রাজনীতিবিদ, এটাতে আপনি কি বিব্রত বোধ করেননি? মানে আজকে যখন নাকি কানাডার কোর্ট, হয়তো আপনি রাজনীতির খাতিরে দু একটি কথা বিরোধিতা করেছেন, তখন বলেছেন। জি, আমি অবশ্যই একটু বিব্রত বোধ করি। এই জন্য করি যে এটাতে কোনো সন্দেহ নাই যে আমরা রাজনৈতিক কারণে বক্তব্য দিয়েছি তখন, কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে যে বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, তারা যদি এই ধরনের কোনো অ্যালিগেশন আনে, এখন তো সরকার নিজেই বলছেন তারা তাদের বিরুদ্ধে মামলা করবেন, বা আবুল হোসেন মামলা করার তো সুযোগ নেই, কারণ বাংলাদেশ তো বিশ্ব ব্যাংকের ওই পার্টি। স্যার এই দেশের সুযোগ নাই, জি এই দেশের সুযোগ, এই দেশের সুযোগ নয়, কিন্তু যখন নাকি পার্ট হয় তখন তো স্যার তারা শুধরে দিতে পারে, তারা নোট দিতে পারে, কিন্তু মামলা করার সুযোগ আমাদের দেশে আইনই করেছি আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং অনেকগুলো সংস্থার বিরুদ্ধে কোনো আদালতে কোনো মামলা করা যাবে না। সেটাই বাংলাদেশে করতে যাবে কেন? ইন্টারন্যাশনাল। তাহলে স্যার মানে এখানে তো তাহলে সব দলের, সব রাজনীতি দলের সব মানুষেরই এক ধরনের সমর্থন লাগবে। যদি আমার ডিগনিটি, মানে ওরা ডিগনিটিতে আঘাত করে থাকে, সেটার প্রতিবাদ তো আমাদের ঘরের মধ্যে আমরা যতই যুদ্ধ করি না কেন, দেশের বাইরে আমরা সবাই মিলে একটি দেশ। তো সেইখানে একজন ব্যারিস্টারের, আমি বলি একজন রাজনীতিবিদের, একজন ব্যারিস্টার, যে দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য যে আমাদের দেশে ভারতে যেমন, ভারতের জাতীয় স্বার্থে সরকার বিরোধী দলের নেতাকে ডেকে আলাপ আলোচনা করে, যাকে আমরা বাইপার্টিজানশিপ বলি। আমাদের দেশে তো এই চর্চা আমরা করি নাই। আজ যদি এই চর্চা থাকতো, আর যদি সরকার আমাদেরকে বলতো, হ্যাঁ
আমরা নিশ্চয়ই সাড়া দিতাম। জি, কিন্তু অবশ্যই ওই এটা খুবই চর্চা একটা তো আমাদের চমৎকার দেশে কথা নাই। বলেছেন। এটা তো অবশ্যই যে সরকার যদি আপনাদেরকে অফার দিত, আবার পদ্মা সেতু নিয়ে যেই ধরনের আলোচনাগুলো হয়েছে সেখানে তখন অনেক সরকারকে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে দেশে বিদেশে। অন্যতম প্রধান এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তো কম যায়নি। বেগম খালেদা জিয়া প্রকাশ্যে জনসভায় আপনার নোয়াখালীতে না রাজশাহীতে জনসভায় বলেছেন সব টাকা তুলে রোড মন্ত্রী কেনে বললাম তো নিয়েছে। এগুলো রাজনৈতিক বক্তব্য। না আমি বলছি স্যার, রাজনৈতিক বক্তব্যের পরেও রাজনীতির খাতিরে কি একটি দল, অন্যতম প্রধান দল এসে কি বলতে পারে যে আমরা ওটা বললাম তো রাজনৈতিক বক্তব্য আমাদের বলেছি? এরকম দুই রকমের বক্তব্য হতো না, জি, হতো না যদি ইফ দেয়ার ওয়াজ পলিটিক্স অফ বাইপার্টিসানশিপ, মানে দ্বিদলীয় রাজনীতি যদি আমরা ডেভেলপ করতে পারতাম। ভারতের মতো অন্যান্য দেশ তো আছেই, সব দেশেই আছে, কিন্তু আমাদেরকে তো কোনো কনফিডেন্সে নেওয়া না, আমাদেরকে তো মানে মানে আমরা কোনো কিছুই না, এরকম একটা ভাব সরকার উচিত হবে এই ভ্যালুসগুলো ফিরিয়ে আনা। তাহলে হবে কি, এই পদ্মা সেতুর মতো ইস্যু ভবিষ্যতে আরও আসতে পারে। বিরতির পরে ফিরছি, থাকুন এটি নিজের সঙ্গে। শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। শিরোনাম রেখেছি তুমি বন্ধু কেমন বন্ধু। যেই দল ক্ষমতায় আছে তারা তো অবশ্যই কনফিডেন্সে অন্যদেরকে নেবে না, এগুলো তো মাইন্ডসেটের ব্যাপার। অনেক সময় ক্ষমতায় যারা থাকে অনেক সময় অন্ধ থাকে, অনেক সময় দেখেও দেখে না। কিন্তু উইদিন দ্য পার্টি আপনি কতখানি কনফিডেন্সের মধ্যে আছেন আপনার দলকে শোধরাবার, বেটার পলিটিক্স করাবার জন্য? একজন মওদুদ আহমেদের কথা আমি বলছি। আমি একা না, আমাদের মধ্যে প্রায় সকলেই এখন আমরা আমাদের দলকে আরও সুসংগঠিত করার জন্য নানা রকমের আমরা চিন্তাভাবনা করছি যে কিভাবে আমরা আমাদের দলটাকে, আমরা যেমন গঠনতন্ত্র আমরা এখন পরিবর্তন করেছি। আগে যেসব মানে সংগঠনের যে কাঠামো ছিল এটার অনেক পরিবর্তন করে দেওয়া হয়েছে যাতে করে বেটার পার্টিসিপেশন হয়, কর্মী নেতারা যাতে বেশি পার্টিসিপেট করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এগুলো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা করতে থাকবো। কিন্তু আমাদেরকে এই চ্যালেঞ্জটা তো মিট করতে হবে। দ্যাট উই মাস্ট ব্রিং ডেমোক্রেসি ব্যাক, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। অসাধারণ। আশিস সৈকত, মওদুদ ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল থাকলেও ভোট আছে। তো মানে সেটি মনে একটি আশা যে যদি ভোটাররা আওয়ামী লীগের উপর বিরক্ত হয় তারা আর ভোট দেওয়ার জায়গা পাবে না, বিকল্প একটি ভোট বিএনপি পেয়ে যাবে। সেটি কি একটি রাজনৈতিক দল হিসাবে সেটি কি বিএনপির জন্য খুব সফলতার কথা হবে সেই জেতাটা, যে মানুষ বিপদে পড়ে ভোট দিল আর জায়গা নেই? না, বিপদে কেন পড়বে, তারা মুক্ত মনে ভোট দিবে, যাকে খুশি তাকে ভোট দিবে। এখানে তো তাদের তো ওই যে নেগেটিভ ভোটের কথা বলছে, ওই তো আওয়ামী লীগ ব্লান্ডার করে আপনাদের জন্য সুযোগ করে দিবে, তাই তো? ইনকামবেন্ট গভর্নমেন্টের কতগুলো অসুবিধা থাকে, তারা কতগুলো অসুবিধায় পড়ে, বিরোধী দল কিছুটা সুবিধা তখন লাভ করার চেষ্টা করে। সুতরাং এই কথাটা এটা ঠিক না যে যেহেতু আর কোনো বিকল্প নাই দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে, এটা আমি ওইভাবে চিন্তা করতে চাই না। তবে একটা সেকশন অফ পিপল মে ফিল দ্যাট ওয়ে, কিন্তু সাধারণত মানুষ তারা যদি মনে করে যে, কারণ আওয়ামী লীগ তো অনেক উন্নয়নের কাজ করেছে বলে তারা দাবি করছেন, এমনও হতে পারে যে দেশের মানুষ তখন এই যে যারা আমরা তো ফ্লোটিং ভোটার যারা আছে, যে 35 বাদ দিয়ে মাঝখানে যারা আছে এই 30%, তারাই তো নির্বাচনের ভাগ্য। মানে আপনি অনেকক্ষণ পরে স্যার ভোটারদের ম্যাচুরিটির কথা বললেন যে রাজনীতিবিদরাও নানানভাবে শিখেছে, এখন ভোটাররাও নানাভাবে শিখছে। ম্যাচিউরড ভোটাররা বোধহয় তাদের ওই প্রচলিত রাজনৈতিক ওই ঘরানার যে ব্লান্ডার করলো বলে আমি বিকল্প না পেয়ে আরেক জায়গায় ভোট দিয়ে দিলাম, সেই জায়গায় নাও যেতে পারে। আপনি কি এরকম অবস্থা দেখছেন যে আমাদের গণতন্ত্র, আমাদের মানুষ, আমাদের ভোটার, আমাদের জনগণ অনেক মানে একই সঙ্গে তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে? দেখেন, আমার তো অগাধ বিশ্বাস, কারণ আপনি যদি ইতিহাস দেখেন আমাদের জনগণ যখনই
সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, কখনো রং ভোট দেয় নাই, কারেক্ট ভোট দিয়েছে। এবং আমরা আমাদের দেশের মানুষ দিন দিন ম্যাচিওর হচ্ছে এই ব্যাপারে। যদি আপনি যদি যে কোনো একজন রিক্সাওয়ালার সঙ্গে আলাপ করেন, দেখবেন যে হি হ্যাজ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ হিজ পজিশন। খুবই ইন্টারেস্টিং স্যার বলছেন যে জনগণ কখনোই ভুল করে নাই, সব সময় কারেক্ট ভোট দিয়েছে এখনো পর্যন্ত। কিন্তু যখনই নির্বাচন হয় পরের দল, যেমন ধরেন লাস্ট 2008-এই তো আপনারা বললেন যে এটা কারচুপি নির্বাচন, জনগণ এটা বিশাল মিলিটারি সেনা সমর্থিত সরকার, সবসময় তাহলে জনগণকে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আচ্ছা, না তখন তো 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচনটা হলো, এই নির্বাচন তো হলো একটা অসাংবিধানিক সরকারের অধীনে। আচ্ছা, তার মানে আপনি আবার আপনার কথা ঘুরিয়ে নিচ্ছেন, তার মানে যে সাংবিধানিকভাবে যে কটা ভোট হয়েছে সেগুলো আই এম নট সেইং দ্যাট, আই এম সেইং যে ওটা শুনেন, তাহলে অনেক কথা বলতে হয়, অনেক কথা বলতে হয় কেন আওয়ামী লীগ এবং কেন এবং কিভাবে সরকারে ফিরে আসলো, মানে এত ভোট পেলো, এত সিট পেলো, এটা তাহলে আরেকদিন বিতর্ক করা যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমরা আরও একদিন পাবো আমাদের রাজনীতির বন্ধু, এমন বন্ধুকেই পাবো, ব্যারিস্টার মওদুদ আহমেদকে। আমাদের বন্ধু সাংবাদিক আশিস সৈকত, অনেক অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ, আমি জানি যে ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা শুনেছেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। স্যার, একদম ছোট্ট একটা কুইক প্রশ্ন করি, আপনি ছোট্ট করে যদি উত্তর দেন, বিদায় নিয়ে নিচ্ছি। আমরা আপনার বই বিশ্বাস করি, আপনার বই পড়ি, একেবারে এটাকে ইতিহাস হিসেবে এবং তথ্য সত্য হিসেবে বিশ্বাস করি। আপনি বলেছেন রাজনীতির মানে যে রেটোরিক্স, কোথাও কোথাও গিয়ে যে বক্তব্য দেন সেগুলা যার যার মতন করে কনভিনিয়েন্স অনুযায়ী বিশ্বাস করবে বা অবিশ্বাস করবে। আজকের কথাগুলো কি করব আমরা? আজকে যে আমার বইতে আমি যা লিখেছি সেটাই আমি। আচ্ছা, আজকে আপনি সেই বন্ধু নন, না? না, তুমি বন্ধু, এমন বন্ধু না, 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 বন্ধু তো বটেই। আমি তো মানে এমন কি, মানে এটা বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, মানে যখন বলেন তখন অনেক সময় সত্য বলেন না স্যার। স্যার, এটা কি কোনো আর্ট? রাজনীতির এটা হলো যে সমগ্র সারা বিশ্বে এটা ইউনিভার্সাল, এটা শুধু আমার বেলায় বললে চলবে না। যা বলি তা বিশ্বাস করি যা না, বলি তা বিশ্বাস করি না, যা বলি মানে মুখে এক কথা বলি, যেমন এই যে এখন সরকারি দলের সবারই বলে যে দেশে গণতন্ত্র আছে, কিন্তু তারা জানে যে আমি মওদুদ আহমেদকে জিজ্ঞেস করছি, আপনি এতক্ষণ যা বললেন আমরা কোন জায়গায় থাকবো? 50-50-তে থাকবো, 80-20-তে থাকবো, নাকি 60-40-তে থাকবো, নাকি একদম বিশ্বাস করব না? না, না, আমি এখানে যা বলেছি এটা কোনো, যেহেতু আমি একজন পলিটিক্সের সঙ্গে ইনভলভ আছি, সো আই হ্যাড টু বি কশাস। কিন্তু তারপরেও যে কথাগুলো বলেছি এগুলো আমার মনের কথাই বলেছি। ইহার কিছুটা সত্যতা আছে এবং ইহার কিছু সাহিত্য মূল্যও আছে, এটার তথ্য মূল্য আছে নিশ্চয়ই। যে এটা বটম লাইন হলো যে আমরা এই বাংলাদেশ থেকে আসুন, আমরা রক্ষা করি। অসাধারণ, অসাধারণ, অনেক ধন্যবাদ। আরেকদিন পাবো সেই ইঙ্গিতটা আপনি দিয়েছেন, সুতরাং আমার আর অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে না। ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক আপনারা যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা। দেখা হবে আগামী শনিবার অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন সবাই।